আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে পার্ট 3। এই পার্ট 3তে আমরা পড়াবো ইউনিট 2 এর পার্ট 2.3 কৃষি পণ্যের বিপণন ও সমস্যা। তো যেমনটা আমরা বলেছি, আপনাদের কাছে প্রতিজ্ঞা করেছি, প্রত্যেকটা শব্দ আমি আপনাদেরকে ধরে ধরে বোঝাবো। কৃষি পণ্যের বিপণনটা কি, আর এর কি কি সমস্যা আছে, সেই সমস্যা কিভাবে সমাধান করতে পারি, এবং হচ্ছে সরকার এই সমস্যার সমাধানে কি ধরনের ভূমিকা রাখতে পারে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরু করার পূর্বে হ্যালো, আমি সাকিব, আর আপনারা দেখছেন সাকিব এর চ্যানেল। চলেন শুরু করা যাক। আচ্ছা, কৃষি পণ্যের বিপণন সম্পর্কে আপনাদেরকে বোঝাতে হলে প্রথমে আমি একটা চিত্র আঁকাচ্ছি, ঠিক আছে? তো দেখেন, কৃষি বিপণন খুবই সহজ একটা হিসাব। একজন কৃষক তিনি যে ফসল চাষ করে, তার জমিতে যে ফসল চাষ করে, তো একজন কৃষক যখন ফসল ফলায়, তার ফসল ফলানোর পর সেটা বিক্রয়ের প্রয়োজন হয়। এই কৃষক তার ফসলগুলা এই ভোক্তার কাছে, চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে দেওয়াকে বলা হয় কৃষি বিপণন, ঠিক আছে? এটা হচ্ছে আমি সহজ ভাষায় বললাম, বইয়ের ভাষায় আপনাদেরকে আর একটু পরে বুঝিয়ে দিচ্ছি, তখন আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? এই যে কৃষি পণ্য, মনে করেন ধান, এগুলো যদি ধান হয়, তাহলে এই ধানটা একজন কৃষক উৎপাদন করে ভোক্তার নিকট, চূড়ান্ত ভোক্তা যারা এটা ভোগ করবে বা খাবে, তাদের নিকট পৌঁছে দেওয়াকে বলা হচ্ছে কৃষি বিপণন। বিপণন, ঠিক আছে? তো এটা হইতেছে সহজ হিসাব। তো এই বিপণনের কিছু প্রক্রিয়া আছে। কৃষকের উৎপাদিত ফসল যে প্রক্রিয়ায় চূড়ান্ত ভোক্তা পর্যন্ত পৌঁছায় তাকেই বলে কৃষি বিপণন। এই যে এটা হলো একটা সুন্দর সংজ্ঞা এবং সহজ সংজ্ঞা। কি বললাম আমি আরেকবার রিপিট করতেছি। এই যে কৃষকের উৎপাদিত ফসল যে প্রক্রিয়ায় চূড়ান্ত ভোক্তা পর্যন্ত পৌঁছায় তাকে বলে কৃষি বিপণন। ব্যাস, আপনাদের ধারণা কমপ্লিট। এখন আপনাদেরকে আমি আরো একটা সংজ্ঞা দিয়ে দিচ্ছি। তো সহজ ভাষায় বলতে, বিপণন বলতে পণ্য দ্রব্যের ক্রয় বিক্রয়কে বোঝায়। কিভাবে? এই যে দেখেন, কৃষক উৎপাদিত ফসলটা তিনি এই ভোক্তা পর্যন্ত পৌঁছে দিচ্ছে। কিসের মাধ্যমে? তারা টাকা দিয়ে কিনে নিচ্ছে, ঠিক আছে? তো এই পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়কে বলা হচ্ছে কৃষি বিপণন। এটা হচ্ছে আপনারা সহজভাবে বুঝে নিতে পারেন, ঠিক আছে? আর আমি যেটা বললাম সংজ্ঞা, সেইটা আপনারা খাতায় টাইপ করে নেন। সেটা হচ্ছে কি, একজন কৃষকের উৎপাদিত ফসল যেই প্রক্রিয়ায় চূড়ান্ত ভোক্তা পর্যন্ত পৌঁছায় তাকে বলা হচ্ছে কৃষি বিপণন। এই সংজ্ঞাটা আপনারা লিখে নেন, পরীক্ষায় এটাই লিখবেন। ব্যাস, আপনাদের ধারণা শেষ। এরপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি আরেকটা বিষয়। সেটা হচ্ছে কি, কৃষি বিপণনের জনক হচ্ছে ফিলিপ কটলার। ফিলিপ কটলার, ঠিক আছে? এটা আপনারা লিখে রাখেন। আচ্ছা, আর একটু ভালোভাবে বোঝানোর জন্য আপনাদেরকে আরেকটা চিত্র আমি আঁকিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কি, আমি এটা মুছে দিচ্ছি, এটা না মুছলে আপনারা বুঝবেন না। তো প্রথমত আমরা একটা চার্টের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে কৃষক, কৃষকের থেকে এটা যাচ্ছে মধ্যস্থতাকারী বা দালাল, যাকে আমরা দালাল বলেছি, ঠিক আছে? বা দালাল। এই মধ্যস্থতাকারী বা দালাল কৃষকের থেকে পণ্য ক্রয় করে নিয়ে কার কাছে বিক্রি করে? পাইকারের কাছে। পাইকারের কাছে বিক্রি করে। এখন এই পাইকারের থেকে আবার খুচরা বিক্রেতারা এই ফসলটা কিনে আনে। খুচরা বিক্রেতা কারা? যারা আমাদের কাছে পণ্যটা বিক্রি করে, আমাদের ভোক্তার কাছে, চূড়ান্ত ভোক্তার কাছে যারা বিক্রি করে, তারা হচ্ছে খুচরা বিক্রেতা। আপনারা যখন বাজার করতে যান, বাজারে অনেক দোকানদার কিন্তু বসে থাকে কাঁচামাল নিয়ে, তো এদেরকেই মূলত খুচরা বিক্রেতা বলা হয়। এই খুচরা বিক্রেতারা আবার এই ফসলটাকে বিক্রি করে কার কাছে? চূড়ান্ত ভোক্তার কাছে, আমাদের কাছে, যারা আমরা এগুলা বাজার করে এনে খাই। ওকে, এই যে দেখেন, কৃষক থেকে আমাদের চূড়ান্ত ভোক্তা পর্যন্ত ফসল
উৎপাদিত ফসল পৌঁছানোর যে প্রক্রিয়া, এই যে কয়েকটা ধাপ পার হয়ে চূড়ান্ত ভোক্তা পর্যন্ত যায়, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে কৃষি বিপণন। কৃষকের উৎপাদিত ফসল যে প্রক্রিয়ায় চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছায় তাকে বলা হচ্ছে কৃষি বিপণন। আশা করি বুঝতে পারছেন কিভাবে এই উৎপাদিত ফসল কৃষকের থেকে চূড়ান্ত ভোক্তা পর্যন্ত যায়। ঠিক আছে, কৃষি বিপণন সম্পর্কে আমি আশা করি আপনারা আর কোনো ভুল করবেন না। ঠিক আছে, এই জিনিসটা দেখলে এমনি বুঝতে পারবেন। এখন দেখেন, কৃষি বিপণন আবার সমস্যা আছে, তেমন আবার সমাধানও আছে। সমস্যাগুলো আপনাদেরকে একটু বলে নেই। তো তার পূর্বে আরো কিছু বলার প্রয়োজন ছিল, কিন্তু আমি সেগুলা বলবো না, সেগুলা স্কিপ করে দিচ্ছি। আচ্ছা, কৃষি পণ্যের বিপণনের সমস্যা আপনারা কি করবেন? উন্মুক্ততে যারা, তাদেরকে আমি আপনাদেরকে সহজ একটা কথা বলে দেই বা সহজ একটা উপায় বলে দিই। সেটা হচ্ছে কি, এই যে আপনি কৃষি বিপণন ধারণাটা পাইলেন, এরপর কৃষি বিপণনের সমস্যা এবং এই সমস্যার সমাধান এবং এই সমাধানে সরকারের ভূমিকা কি, এই কয়টা জিনিস পড়লেই কিন্তু আপনার উন্মুক্ততে কমন পড়ে যাবে। ঠিক আছে, এর পরবর্তীতে যা আছে সেগুলো আমি জেনারেল বই থেকে আপনাদেরকে পড়াবো। আমার গত 2টা ভিডিও আপনারা দেখছেন, সেখানে কিন্তু অনেক কিছুই আমি পড়িয়েছি যেগুলো উন্মুক্ততে ছিল না। দেখেন, আপনারা একটু মনোযোগ দিয়ে যদি সেগুলো পড়েন, ঠিক আছে, আপনাদের উদ্দেশ্য শুধু উন্মুক্ত পাস করা না, আপনাদেরকে আমি যা পড়াচ্ছি সেগুলো পড়লে দেখা যাচ্ছে পরবর্তীতে আপনারা জেনারেলে যে ছাত্ররা পড়ে তাদের সাথে নিজেদেরকে কম্পেয়ার করতে পারবেন, কোনো জায়গায় আপনি ঠেকবেন না। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে প্রথমে উন্মুক্ত যেগুলা কমন পড়বে, উন্মুক্ত বই যেগুলো আছে সেগুলো আপনাদেরকে প্রথমে পড়াচ্ছি। এই জন্য আপনাদেরকে বললাম কৃষি বিপণনের ধারণা, সমস্যা এবং এই সমস্যার সমাধানে সরকারের ভূমিকা, এই 3টা জিনিস প্রথমে পড়াবো। এগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন, তার পরবর্তীতে যা পড়াবো সেগুলো ভালোভাবে পড়বেন, আশা করি কমন পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন কৃষি বিপণনের সমস্যাগুলো একবার দেখে নিচ্ছি। কৃষি বিপণন সমস্যা 1 নম্বরে দিব কৃষক দরিদ্র বা কৃষকের দারিদ্রতা। কৃষকের দারিদ্রতা। 2 নম্বর হচ্ছে মধ্যস্থতাকারীর উপস্থিতি। 3 নম্বর হচ্ছে নমুনাকরণ বা শ্রেণী বিভাজন। 4 নম্বরে হচ্ছে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। 5 নম্বরে হচ্ছে ত্রুটিপূর্ণ পরিমাপ ও ওজন ব্যবস্থা। 6 নম্বর হচ্ছে বাজার তথ্যের অভাব। 7 নম্বরে হচ্ছে গুদামজাতকরণ ও সংরক্ষণের অভাব। ওকে, আমরা এই যে কয়টা পয়েন্ট লিখলাম, আপনারা যারা এগুলো এখনো লেখেন নাই, একটু ভিডিওটা পজ করেন, পজ করার পরে এই 7টা পয়েন্ট লেখেন। এগুলো হচ্ছে কৃষি বিপণন সমস্যা। আমাদের উৎপাদিত ফসল অর্থাৎ কৃষকের উৎপাদিত ফসল চূড়ান্ত ভোক্তা পর্যন্ত পৌঁছাতে যে সকল সমস্যা ফেস করতে হয় সেগুলো আমি এখানে লিখে দিলাম। আরও অনেকগুলো পয়েন্ট আমি চাইলে লিখতে পারতাম, কিন্তু সেগুলো আপনারা বই থেকে দেখে পড়ে নেবেন। আমি যা সময় স্বল্পতার কারণে এবং ভিডিওটা ছোট করার উদ্দেশ্যে এই কয়টা পয়েন্ট লিখলাম, একটু কমিয়ে লিখলাম। এখন আপনাদেরকে এই কয়টা হালকা করে আমি বুঝিয়ে দেবো, আপনারা একটু ভালোভাবে বোঝেন। ঠিক আছে, প্রথমত দেখেন, আমাদের কৃষি বিপণন সমস্যার মধ্যে প্রথমে আছে কৃষকের দারিদ্রতা। কৃষক যে দরিদ্র, এটাই হচ্ছে সমস্যা। কিভাবে? দরিদ্র হওয়ার কারণে তার উৎপাদিত ফসল তিনি দেখা যাচ্ছে পরিবহন করে বাজারে নিয়ে যেতে পারতেছে না। কারণ কি? তার কাছে টাকা নাই, নগদ টাকা নাই। তারপরে আরো বিভিন্ন সমস্যা আছে, তিনি প্রয়োজন মতো তার জমিতে সার দিতে পারে না, প্রয়োজনীয় যে জিনিসপাতি যন্ত্রপাতি ব্যবহার করা প্রয়োজন সেগুলো ব্যবহার করতে পারতেছে না, কারণ তিনি দরিদ্র। তো এইখানে তিনি দরিদ্র থাকার কারণে তার ফসলটা কিন্তু তিনি বাজারজাত করতে পারতেছে না, অর্থাৎ চূড়ান্ত ভোক্তা পর্যন্ত পৌঁছে দিতে পারতেছে না। এক্ষেত্রে যা হয়, তো কৃষকের উৎপাদিত ফসল এই যে মধ্যস্থতাকারী, এই মধ্যস্থতাকারী তখন তার কাছে আসে, এই কৃষকের কাছে আসে। যখন জমি থেকে ফসলটা কর্তন করা হয় তখন আসে যে আপনার ফসল তো ভালো হয় নাই, তো এই ফসল বেশি দাম যাবে না, অল্প দামে বিক্রি করা যাবে। ঠিক আছে, কৃষককে ভুলায় তাকে আর কি পাম টাম দিয়ে ওই কম টাকায় দেখা যাচ্ছে এই মধ্যস্থতাকারী বা দালাল কৃষকের থেকে কিনে নেয়। নেওয়ার পরে এই কৃষক পরবর্তীতে পাইকারের কাছে বিক্রি করে। তারপরে আমরা যে প্রক্রিয়া বললাম, পাইকারের থেকে খুচরা বিক্রেতা, তারপরে চূড়ান্ত ভোক্তা পর্যন্ত আসে। এক্ষেত্রে দেখা যায় দামটা কৃষককে যদি কেজি প্রতি দেওয়া হয় 20 টাকা, দালাল বিক্রি করে 30 টাকা করে কেজি প্রতি, আবার এই পাইকার বিক্রি করে আবার 40 টাকা করে। 10 টাকা করে যদি এইভাবে লাভ নেয়, তাহলে এই 20 টাকার পণ্যটা
চূড়ান্ত ভোক্তা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে এটার দাম বেড়ে 20 টাকা থেকে 50 টাকা 60 টাকা কেজি হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন মধ্যস্থতাকারী কত বড় ক্ষতি করে, এই কৃষি বিপণনে কত বড় ক্ষতি করে, এটা আপনারা বুঝতে পারছেন এই মধ্যস্থতাকারী যে ক্ষতিটা করে আসলে কৃষকদের। এরপর হচ্ছে নমুনাকরণ ও শ্রেণী বিভাজন। দেখেন এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। নমুনাকরণ অনেকে বুঝতে পারে না। নমুনাকরণ হইতেছে কি, আপনার যে ফসল, মনে করেন আপনি যদি আলু বপন করেন, এখান থেকে আলু ভালো কোনটা, খারাপ কোনটা, একটু ঘা হয়েছে, এই যে এগুলা আলাদা করা, ভালো এবং খারাপ ফসলগুলা আলাদা করা, এটা হচ্ছে নমুনাকরণ। এরপর হচ্ছে শ্রেণী বিভাজন। এই যে মনে করেন আপনি আলু বুনছেন, দেখা যাচ্ছে সব আলু তো এক সমান না, কিছু কিছু ছোট হয়, কিছু বড় হয়। তো এই ছোট বড় নমুনা আলাদা করা কি বলা হচ্ছে কি, ভালোগুলাকে এক সাইডে রাখা, খারাপগুলাকে অন্য সাইডে রাখা, এটাকে বলা হচ্ছে শ্রেণী বিভাজন। আর নমুনাকরণ কি, আপনার এই খারাপ ভালোগুলাকে আলাদা করা। এই সকল কি বোঝায় আসলে। এরপর হচ্ছে আমরা 4 নাম্বার পয়েন্ট দেখতেছি, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। এই অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে কৃষক দেখা যাচ্ছে তার উৎপাদিত ফসল বাজারে ট্রান্সফার করতে পারতেছে না বা পরিবহন করতে পারতেছে না। কারণ কি, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা বলতে বোঝানো হচ্ছে যে আমাদের যে রাস্তাঘাটের যে অবস্থা, অনেক গ্রাম আছে যেখানে ফসল অনেক উৎপাদিত হয় কিন্তু তাদের রাস্তাঘাট ভালো না। তিনি যে একটা ভ্যানে করে বাজারে নিয়ে আসবে, রাস্তা ভালো না, ঝাঁকিতে ঝাঁকিতে ভালো পণ্যটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো এই অনুন্নত যোগাযোগ ব্যবস্থা হচ্ছে আমাদের কৃষি পণ্য বিপণনের একটি সমস্যা। আশা করি বুঝতে পারছেন। এরপরের পয়েন্টটা দেখেন একটু, 5 নাম্বার, ত্রুটিপূর্ণ পরিমাপ ও ওজন ব্যবস্থা। দেখা যাচ্ছে আমাদের কৃষি পণ্যটা, ঠিক আছে, যে পরিমাণে ভোক্তার পর্যন্ত পৌঁছানোর কথা সে পর্যন্ত পৌঁছায় না। কারণ কি, এই যে খুচরা বিক্রেতা তারা এই ত্রুটিতে কি করে, ত্রুটিপূর্ণ পরিমাপ, তারা ওজন যে দেয়, ওজনে কম দেয় ভোক্তাদের। ঠিক আছে, এর ফলে এই খুচরা বিক্রেতা বেশি লাভ করতেছে। এরপর হচ্ছে ওজন ব্যবস্থা, ওই যেটা বললাম যে পরিমাপ ও ওজন ব্যবস্থা, এটা হচ্ছে ওই বিক্রয়ের সময় ভোক্তাদেরকে কম দেয় ওজনে, ঠিক আছে, বেশি লাভের জন্য। তো এটা হচ্ছে আমাদের কৃষি বিপণনের সমস্যা একটি। ঠিক আছে, এতে কিন্তু আমাদের ভোক্তা পরিমাপ মতো পাচ্ছে না। আর তিনি 1 কেজি মনে করেন যদি কিনে 1 কেজি পরিমাণ টাকা দিচ্ছে, কিন্তু 1 কেজি পাচ্ছে না, ওজনে কম দিচ্ছে। ঠিক আছে, এজন্য বলা হচ্ছে ত্রুটিপূর্ণ পরিমাপ ও ওজন ব্যবস্থা। আচ্ছা, এরপরের পয়েন্টটা হচ্ছে বাজার তথ্যের অভাব। বাজার তথ্যের অভাবটা আসলে কি, কৃষক যখন ফসল ফলায়, এই ফসলটা বাজারে কত দাম রয়েছে সেটা সে পায় না, সেটা সে জানতে পারে না। এর ফলে কি হয়, কৃষক তার উৎপাদিত ফসলটা কম দামে এই দালালের কাছে বিক্রি করে দেয়। এই কৃষি বিপণন সমস্যার একটি কারণ হচ্ছে বাজার তথ্যের অভাব। এরপর হচ্ছে 7 নম্বরে গুদামজাতকরণ ও সংরক্ষণের অভাব। গুদামজাত করা, এটা আপনারা অনেকেই শব্দটার সাথে পরিচিত। অর্থাৎ আপনার উৎপাদিত ফসল সেটাকে আপনার বাড়িতে জমায় রাখছেন বা জমি থেকে আইনা সেটাকে প্যাকেটিং করে তারপরে রেখে দিচ্ছেন বা বস্তায় ভরে রেখে দিচ্ছেন, এটাকে বলা হচ্ছে গুদামজাত করা বা দীর্ঘ সময়ের জন্য রেখে দেওয়া। দেখা যাইতেছে কি, গুদামজাত কেন করা হয়, আসলে যখন দেখা যায় ফসল বাজারে অনেক বেশি অ্যাভেলেবেল, অনেক বেশি আইসা পড়ছে, যার ফলে ফসলের দাম কমে গেছে। তো এই ক্ষেত্রে কৃষক এত কম দামে বিক্রি করবে না, এত কষ্ট করে তিনি ফলাইছে, তার এই কম দামে বিক্রি করলে তার চালানটাও উঠবে না, লাভ তো দূরের কথা। তখন কৃষক কি করে, এই ফসলগুলা জমি থেকে তুলে সেগুলা গুদামজাত করে প্যাকিং করে বস্তায় ভরে সেগুলা ঘরের মধ্যে রেখে দেয়, বা একটা গুদাম যদি তৈরি করা থাকে সেই গুদামে নিয়ে রাখা দেয়। এটাকেই বলা হচ্ছে সংরক্ষণ বা গুদামজাত করা। আশা করি বুঝতে পারছেন। তো এই হচ্ছে আমাদের কৃষি বিপণন সমস্যা। এই যে গুদামজাত করা এবং সংরক্ষণের অভাব, এটা আসলে কিভাবে এই কৃষি বিপণনের সমস্যা হয়, তাই না? এখন দেখেন, গুদামজাত করা বা সংরক্ষণ যদি না করে, যদি জায়গা না থাকে, তাহলে তো এটা কোনোভাবে গুদামজাত করতে পারবে না। তো এই না পারলে দেখা যাচ্ছে কি, এই ফসলটা বাধ্যতামূলক বাজারে বিক্রি করতে হবে কৃষককে। বিক্রি করলে তখন দেখা যাইতেছে কি, বাজারে এই ফসলের দাম কমে যাবে। কমে যাওয়ার ফলে দেখা যাচ্ছে মানুষ বেশি কিনলেও, একজন যদি 1 কেজির জায়গায় 5 কেজিও কিনে, তারপরও দেখা যাচ্ছে অনেক ফসল থেকে যাবে। ঠিক আছে, এর ফলে দেখা যাচ্ছে কি, ওগুলা অবিকৃত যেগুলো থাকবে সেগুলো পচে যায় বা ফেলে দেয়। ঠিক আছে, এই জন্য এই সংরক্ষণ করা বা গুদামজাত করা গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক কৃষক এসব ফসল গুদামজাত করা বা সংরক্ষণ করতে পারে না, সেই জায়গা নাই। এই কারণে এই গুদামজাতকরণ এবং সংরক্ষণের অভাবের কারণে কৃষি বিপণন সমস্যাটা দেখা দেয়। আচ্ছা, এই যে কৃষি বিপণন সমস্যা, এই সমস্যাগুলা সমাধানে সরকারের কি কি পদক্ষেপ রয়েছে বা কি কি পদক্ষেপ নিতে পারে সেগুলো আমরা একটু বলি। ঠিক আছে, সেগুলো নিয়ে আলোচনা করি, যাতে প্রশ্ন আসলে
এগুলা দিতে পারেন। তো দেখেন আপনারা কিন্তু এগুলা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এগুলা পড়ে নেবেন। এগুলা কিন্তু ঘ নাম্বারে প্রশ্ন চলে আসে। তো এখানে আপনারা দেখতে পেলেন, আমি এখানে লিখে দিলাম কৃষি বিপণন সমস্যার সমাধানে সরকারের যে ভূমিকাগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখি। 1 নম্বরে আছে অবকাঠামোর উন্নয়ন, 2 নম্বরে হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি, 3 নম্বরে হচ্ছে ভর্তুকি সহায়তা, 4 নম্বরে হচ্ছে কৃষি তথ্যের সেবা চালু। ঠিক আছে, এই হচ্ছে 4টা পয়েন্ট আমি লিখে দিলাম। কৃষি বিপণন সমস্যার সমাধানে সরকারের যে ভূমিকা রাখতে পারে, সরকার যে অবদান রাখতে পারে, সেগুলো আমি লিখে দিলাম। এখানে আপনারা একটু লক্ষ্য করেন, প্রথমেই আছে অবকাঠামোর উন্নয়ন। অবকাঠামো বলতে আমাদের যে রাস্তাঘাট আছে, রাস্তাঘাট, ব্রিজ নির্মাণ, ঠিক আছে। তো অবকাঠামোর উন্নয়ন বা অবকাঠামোগত উন্নয়ন বলতে বোঝানো হচ্ছে রাস্তাঘাট, বা আমরা যেটা পড়লাম যে বিপণন সমস্যার একটি পয়েন্ট আছে আপনার যে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত, তাই না? তো ওই যোগাযোগ ব্যবস্থা এইখানে চলে আসছে যে অবকাঠামোর উন্নয়ন, অর্থাৎ রাস্তাঘাট ঠিক করা। আপনারা দেখে থাকবেন যে নতুন সরকার আসলেই কিন্তু আমাদের রাস্তাঘাট ঠিক করে দেয়, বিল পাস হয়, ঠিক আছে। তো এই যে অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে, রাস্তাঘাট ঠিক করার মাধ্যমে কি হচ্ছে, আমার যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে। ফলে কৃষক কি করতে পারতেছে, তাদের উৎপাদিত ফসল ভ্যানে করে, গাড়িতে করে যেই জায়গায় বেশি দাম পাওয়া যায় সেখানে নিয়ে বিক্রি করতে পারতেছে। এতে কৃষক লাভবান হচ্ছে, কৃষকের আর্থিক সচ্ছলতা বাড়তেছে, তারা উৎপাদনে আরো আগ্রহী হয়ে যাচ্ছে, তাই না? এরপর হচ্ছে দেখেন উৎপাদনশীলতা বৃদ্ধি। তো উৎপাদনশীলতা বৃদ্ধিতে সরকার কিভাবে অবদান রাখতে পারে? অনেকভাবে সরকার অবদান রাখতে পারে। বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি সাপ্লাই দিয়ে বা সরবরাহ করে সরকার অবদান রাখতে পারে বা উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারে। এরপর হচ্ছে কি আপনার হাইব্রিড চাষ, বর্তমানে হাইব্রিড চাষ করা হয়, এগুলো কিন্তু সরকারি যে গবেষণা প্রতিষ্ঠান সেগুলো থেকেই কিন্তু এই বেশি উৎপাদন হয় এমন ফসল, এমন বীজগুলো তারা তৈরি করে, ঠিক আছে। তো উৎপাদনশীলতা বৃদ্ধিতে সরকারের অবদান রয়েছে। এরপর হচ্ছে ভর্তুকি সহায়তা। এই যে দেখেন যারা কৃষক রয়েছে, আমাদের দেশে কিন্তু কৃষি পণ্য সবকিছু কিন্তু দেশে উৎপাদন হয় না, অনেক কিছু বাইরের দেশ থেকে কিনে আনতে হয়। তো দেখা যাচ্ছে যেই দামে কিনে আনতে হয় বা আমদানি করতে হয় বাইরের দেশ থেকে, সেই দামে কৃষকের কাছে যদি বিক্রি করি তাহলে কৃষক সেগুলা কিনতে পারবে না। কারণ কি, তাদের কাছে টাকা নাই, টাকা স্বল্প। ওই স্বল্প টাকায় তারা এই বেশি দাম দিয়ে এত দামি জিনিস কিনতে পারবে না। মনে করেন সরকার এই যে সার রয়েছে, কৃষি জমিতে যে সার দেওয়া হয়, এই সারগুলা বাইরের দেশ থেকে যদি 100 টাকা করে কিনে আনে, এটা দেশে আনার পর খরচ সহকারে 150 টাকা করে বিক্রি করতে হবে সরকারের। কিন্তু সরকার কি করলো, সরকার বললো যে না, আমি এই যে নিয়ে আসলাম দেশে, এই ভাড়াটা জনগণের কাছ থেকে নেব না, প্লাস আরো 40 টাকা ছাড় দিব। অর্থাৎ 150 টাকা খরচ করে কৃষকদের কাছে সেটা 40 টাকা করে কেজিতে বিক্রি করতেছে বা 60 টাকা করে বিক্রি করতেছে। এই যে টাকাটা তিনি কম বেচলেন বা লস দিলেন, সরকার যে টাকাটা ভর্তুকি দিলেন, সেটাকেই বলা হইতেছে কি, ভর্তুকি সহায়তা। এই সরকার ভর্তুকি সহায়তা দিচ্ছে কৃষকদেরকে, ঠিক আছে। কৃষি পণ্য, কৃষি যন্ত্রপাতি কিনতে গেলেও দেখা যাচ্ছে সেটা কম দামে পাইতেছে। কি কারণে? সরকার ওইটার মধ্যে ভর্তুকি দিয়ে দিছে, ভর্তুকি সহায়তা দিয়ে রাখছে, যাতে সেটা আমাদের যে খুচরা বিক্রেতা তাদের কাছে যখন বিক্রি করছে, তাদের কাছে কম বিক্রি করছে, কম টাকায় বিক্রি করছে। কারণ কি, ওই ভর্তুকি দিয়ে দিছে সরকার। 150 টাকার মধ্যে তিনি দিয়ে দিয়েছে 100 টাকা, বাকি 50 টাকা কৃষকের কাছ থেকে নিয়ে তাদের কাছে পণ্যটা সরবরাহ করতেছে। এই ধরনের পণ্যগুলাকে ভর্তুকি সহায়তা সম্পূর্ণ পণ্য বলা হয় বা কৃষি পণ্য বলা হয়, ঠিক আছে। এরপর হচ্ছে 4 নম্বরে কৃষি তথ্যের সেবা চালু। আপনারা অনেকেই জানেন যে ই কৃষি নামে একটা ওয়েবসাইট আছে আমাদের দেশে, ঠিক আছে। ই কৃষি, এখান থেকে কৃষি সম্পর্কিত অনেক তথ্য পাওয়া যায়, ঠিক আছে। এই কৃষি তথ্যের সেবা চালু, যখন জনগণ দেখা যাচ্ছে বর্তমানে অনেকেই কিন্তু ঘরে ঘরে মোবাইল, অনেকেই শিক্ষিত, তো এই ই কৃষির মাধ্যমে তারা যে কোনো ধরনের তথ্য এই অনলাইন থেকে পেয়ে যাবে।
এই জন্য সরকার এই পদক্ষেপটা নিতে পারে যে কৃষি তথ্যের সেবা চালু করা। ঠিক আছে, এরপর হচ্ছে ভর্তুকি সম্পন্ন সহায়তা, উৎপাদনশীলতা বৃদ্ধি, অবকাঠামোর উন্নয়ন। এই কটা পদক্ষেপ গ্রহণ করে দেখা যাচ্ছে কি কৃষকদের জীবনমান অনেকটা উন্নত হয়ে যাবে, আর তারা ওই দালালের চক্করে পড়বে না, আর ঠকবে না। তাদের উৎপাদিত ফসলটা দেখা যাচ্ছে একদম ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবে, এবং সকলে এই কৃষি আবাদ করতে, কৃষি ফসল চাষ করতে আগ্রহী হবে। ঠিক আছে, এইভাবে আর কি সরকার এই ভূমিকাগুলো পালন করে তারপরে কিন্তু এই বিপণন সমস্যার সমাধান করতে পারে। কৃষি বিপণন সমস্যার সমাধানে সরকারি কিছু নীতি রয়েছে আবার। ঠিক আছে, এই নীতিগুলো প্রণয়ন করার মাধ্যমে দেখা যাচ্ছে কি বাজার ব্যবস্থা একটু উন্নত করা যেতে পারে। শুধুমাত্র যে দালালের উপস্থিতি যে কৃষকদেরকে ক্ষতি করে তা কিন্তু না। আপনারা যদি বাজার করেন নিয়মিত, বাজার তো যান না, বাবা মা বা ভাইয়েরা করে আর কি, তো বাজারে গেলে বুঝতে পারবেন বাজারে কত ধরনের দুর্নীতি হয়, সিন্ডিকেট কাজ করে, বিভিন্ন ধরনের আপনার সমস্যা হয়ে থাকে। বাজার ব্যবস্থা অনেক ত্রুটির কারণে দেখা যাচ্ছে যে জায়গায় 500 টাকার বাজার সেই জায়গায় 500 টাকার বাজার আপনি 1100 টাকা 1200 টাকা দিয়ে কিনে আনতেছেন। ঠিক আছে, তো এই বাজার ব্যবস্থা সরকারি নীতি, এই কৃষি বিপণন সমস্যার সমাধানে সরকারি কিছু নীতি রয়েছে। এই নীতিগুলো কি? 1 নম্বরে আছে আপনার বাজার ব্যবস্থার উন্নয়ন করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাজার নিয়ন্ত্রণ করা। 3 নম্বর হচ্ছে মূল্য স্থিতিকরণ। ঠিক আছে, এই যে 3টা পয়েন্ট লিখলাম কৃষি বিপণন সমস্যার সমাধানে সরকারি নীতি। 1 নম্বর হচ্ছে বাজার ব্যবস্থার উন্নয়ন, 2 নম্বরে বাজার নিয়ন্ত্রণ করা, 3 নম্বরে মূল্য স্থিতিকরণ। তো বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হচ্ছে, আপনারা দেখবেন মাঝে মধ্যে ভোক্তা অধিদপ্তর বাজারে আসে, আসার পরে তিনি আবার দাম জিগায়, আবার তিনি আসার আগেও আরো কয়েকজন লোক পাঠায় যে যাও বাজারে যায় ওই জিনিসটা কিনে আনো, ওই জিনিসটার দাম কত নেয় দেখো একটু। যখন দেখে যে অনেক বেশি নিতেছে, আইসা সেটা সাথে সাথে কলার ধরে, এই বেটা তুই এত বেশি কেন বিক্রি করিস, এত বেশি কেন বিক্রি করিস, কত টাকা দিয়ে কিনছো সেগুলা দেখা, মেমো দেখা, তাই না? তো এই কাজগুলা কেন করে ভোক্তা অধিদপ্তর? এই দুর্নীতি দমন করার জন্য। ঠিক আছে, এই যেটাকে বলা হচ্ছে সরকার কিন্তু এই বাজার নিয়ন্ত্রণ করে, এইভাবে নিয়ন্ত্রণ করার মাধ্যমে দেখা যাচ্ছে দুর্নীতি দমন করা হয়। যারা অসাধু ব্যবসায়ী আছে তাদের গলা চেপে ধরা হয়। ঠিক আছে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয় কিন্তু। এরপর হচ্ছে মূল্য স্থিতিকরণ। মূল্য স্থিতিকরণ কি? মূল্য স্থিতিকরণ হচ্ছে আপনার প্রত্যেকটা পণ্যের, কৃষি পণ্যের বা আপনার খাদ্য বা খাদ্যদ্রব্য পণ্যের এই মূল্য স্থির করে দেওয়া। যেমন চাল 50 টাকা কেজি, তারপর ডাল 40 টাকা কেজি, চিনি 150 টাকা কেজি। ঠিক আছে, এটা সরকারিভাবে এই প্রত্যেকটা পণ্যদ্রব্যের দাম নির্দিষ্ট করে দেওয়াকে বা স্থির করে দেওয়াকে বলা হচ্ছে কি মূল্য স্থিতিকরণ। তো সরকার এই নীতিগুলা বাস্তবায়ন করলে দেখা যাচ্ছে কি আমাদের যে কৃষি বিপণন সমস্যা, এই সমস্যা সমাধান হয়ে যাবে এই সরকারি নীতি বাস্তবায়নের মাধ্যমে। আশা করি বুঝতে পারছেন। তো এখন দেখেন, এখানে যদি আপনার প্রশ্ন করে যে সরকারি নীতির মাধ্যমে কিভাবে কৃষি বিপণন সমস্যার সমাধান করা যায়, তো আপনারা এই যে 3টা পয়েন্ট লিখে দিবেন, লিখার পরে হালকা করে একটু নিচে ব্যাখ্যা করে দিলেন, আমি যেভাবে বললাম এইভাবে একটু ব্যাখ্যা করে দিলেন, ব্যাস। আচ্ছা, এরপরে দেখেন যে বিপণন সমস্যার সাথে সম্পর্কিত কিছু বিষয় যেগুলো সম্পর্কে আপনারা একটু জানলে ভালো হয়। আপনি যে আপনার পণ্যটা বিপণন করতেছেন এর সাথে সম্পর্কিত কিছু কাজ রয়েছে যেগুলো আপনারা জানলে ভালো হয়। আর আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমি কিন্তু আমার মনে রাখা বা মাথায় ধরে রাখার জন্য আমি নিজের মতো করে কিছু গল্প তৈরি করি, গল্প তৈরি করে সেগুলো আমি মনে রাখি। তো আপনাদের মাঝে মধ্যে আমি সেই গল্পটা বলে তারপরে পয়েন্টটা আপনি ধরিয়ে দিতে পারি, এতে আপনারা কিছু মনে করবেন না, আপনারা জাস্ট পয়েন্টগুলা মাথায় রাখবেন। ঠিক আছে, আমার আবার ওই স্মৃতিশক্তি ধারণ ক্ষমতা একটু কম, বুঝছেন, আপনাদের চাইতে একটু কম। যাই হোক, চলেন আমরা পয়েন্টে যাই। তো প্রথমে আমরা যেটা বলবো, গল্পের প্রথমে আমরা বলবো কোনো কিছু করার আগে পরিকল্পনা করতে হয়। মনে করেন আপনি একজন কৃষক, এখনো কোনো পরিকল্পনা করেন নাই কি বুনবেন, তো আপনি প্রথমে পরিকল্পনা করলেন যে বছর আমি ধান বুনবো। 1 নাম্বার পয়েন্ট পরিকল্পনা গ্রহণ। এরপর আপনি পরিকল্পনা করলেন যে আপনি কি বুনবেন, ধান বুনবেন। এরপর আপনার কি করতে হবে, অর্থ লাগবে। অবশ্যই এই ধান বোনার জন্য আপনার ভূমি কর্ষণ করতে হবে, যাবতীয় যা কাজকর্ম আছে সেগুলো করাতে আপনার অর্থ লাগবে।
তাহলে এখানে এরপর অর্থ যোগান দিতে হবে, অর্থ যোগান। আপনি অর্থ যোগান দিয়ে আপনি ফসল উৎপাদন করার জন্য জমিটাকে চাষ করে নিলেন, বীজ বপন করে দিলেন, ফসল হয়ে গেল, ঠিক আছে। তো এই ফসল উৎপাদনের পর এটাকে সংগ্রহ করতে হবে বা কর্তন করে সেটাকে সংরক্ষণ করতে হবে। তাহলে ফসল সংরক্ষণ, ফসল সংরক্ষণের সময় আপনাকে আবার নমুনাকরণ করতে হবে। নমুনাকরণ কি? আপনার ধান দিয়ে আমি বোঝালে বুঝবেন না, মনে করেন আলু বুনছেন, ঠিক আছে। তো আলু বোনার পরে সেই আলুটা নমুনাকরণ একটু আগে আমি আলোচনা করলাম, সেটা হচ্ছে কি আপনার কোন আলুটা ভালো আছে কোন আলুটা খারাপ আছে এগুলোকে আলাদাকরণ করা বলা হচ্ছে নমুনাকরণ, বা আলাদা করা, ভালো খারাপ ফসলকে আলাদা করাকে বলা হচ্ছে নমুনাকরণ, ঠিক আছে, নমুনাকরণ। এরপর হচ্ছে শ্রেণী বিভাজন। শ্রেণী বিভাজন আপনারা বুঝেন, একটু আগেই পড়াইলাম যে ছোট এবং বড় এগুলাকে আলাদা করা। আপনি আলু বুনছেন, সেই আলু ছোটগুলো এক সাইডে রাখলেন, বড়গুলো এক সাইডে রাখলেন, এটাকে বলা হচ্ছে শ্রেণী বিভাজন। এরপর হচ্ছে প্যাকিং করা। আপনি আলু নমুনাকরণ করলেন, সেটাকে আপনি শ্রেণী বিভাজন করলেন, এরপর আপনাকে প্যাকিং করতে হবে বা বস্তায় ভরতে হবে। আমরা এখানে প্যাকিং করা লিখে দিচ্ছি। প্যাকিং করলেন বা বস্তায় ভরলেন, ভরার পরে এখন এটাকে কি করতে হবে? গুদামজাত করতে হবে। তো আমরা এখানে গুদামজাতকরণ লিখে দিচ্ছি। গুদামজাত করার পরে মনে করেন সন্ধ্যা হয়ে গেছে, তখন আপনি প্যাকিং করে গুদামজাত করে রাখলেন। সকালবেলা কি করলেন? এগুলো আপনি ঢাকার বাজারে নিয়ে যাবেন। তাহলে কি প্রয়োজন হবে? গাড়ি, পরিবহন। এই জানেন, আপনার একটা পয়েন্ট দিয়ে দিলাম, পরিবহন। আচ্ছা, পরিবহন করে আপনি বাজারে নিয়ে গেলেন, নিয়ে প্রথমে আপনার প্রয়োজন হবে কি জানেন? সেটা হচ্ছে বাজার তথ্য জানা। তাহলে এখানে আমরা লিখব বাজার তথ্য সংগ্রহ। বাজার তথ্য সংগ্রহ করলেন, মনে করেন কোন ফসল কত টাকা বিক্রি হচ্ছে। মনে করেন আপনি আলু নিয়ে গেছেন, তো আলু কত করে বিক্রি হচ্ছে বাজারে সেই তথ্যটা আপনি জানলেন। জানার পরে আপনি কি করলেন? আপনি নিজেই বিক্রি করবেন ফসলগুলা। এই কারণে আপনি কি করতেছেন? বাজার তথ্য জানার পরে আপনি বিজ্ঞাপন করতেছেন যে এই ভাই আসেন আসেন আসেন, এখানে ভালো আলু আছে। মনে করেন বাজার তথ্য আপনি পাইছেন যে 55 টাকা বিক্রি করতেছে, আপনি যেহেতু উৎপাদনকারী আপনার 5 টাকা লস দিয়ে বিক্রি করলেও সমস্যা নেই। আপনি তখন বলতেছেন আমি ভালো আলু দিচ্ছি, 50 টাকা করে দিব কেজি, 5 টাকা কম রাখবো। তখন দেখতেছেন কি এই যে আপনি ডাকতেছেন যে এই আসেন আসেন আসেন, হ্যাঁ আমার এখানে ভালো আলু আছে, এটাকে বলা হচ্ছে বিজ্ঞাপন। আপনি এই যে বিজ্ঞাপন দিচ্ছেন, ঠিক আছে, বিজ্ঞাপন দেওয়ার পরে জনগণ আসবে, তারপরে আপনার থেকে কিনবে। তো আপনি এই যে বিক্রয় করবেন, এখানে প্রথমে হচ্ছে আমরা বিজ্ঞাপন পয়েন্টটা লিখে নিই, বিজ্ঞাপন। এরপর হচ্ছে আপনি বিক্রয় করলেন, জনগণ আসলো, এই জনগণের কাছে আপনি বা ভোক্তার কাছে, চূড়ান্ত ভোক্তার কাছে আপনি বিক্রয় করে দিলেন। এখন এই যে বিক্রয় করে দিলেন, আপনি যেহেতু কম দামে বিক্রি করছেন 5 টাকা, তাহলে তো আপনার ক্ষতি হয়েছে না? তো দেখা যাচ্ছে সব কয়টা ফসল বিক্রি করে আপনি যা খরচ করছেন সেখানে আপনার লাভ হতেও পারে, নাও হতে পারে, ক্ষতিও হতে পারে, তাই না? তাহলে এই ঝুঁকিটা কে গ্রহণ করবে? ঝুঁকিটা আপনিই গ্রহণ করবেন, এর দায়ভার আপনার। তাহলে কৃষককে এই ঝুঁকিবার গ্রহণ করতে হয়, ঝুঁকি গ্রহণ। লাভ হলেও আপনার, আর যদি ক্ষতি হয় তাহলে এই ঝুঁকিটা আপনাকে নিতে হবে, তাহলে ঝুঁকি গ্রহণ। এরপর হচ্ছে মান উন্নয়ন। মান উন্নয়ন, মনে করেন আপনি আলু চাষ করলেন, সেই আলু চাষ করে আপনি আপনার 1 বিঘা জমিতে আলু চাষ করে হইল আপনার 10 মণ। কিন্তু আরেকজন ব্যবসায়ীর কাছে পাশে তিনিও আলু বিক্রি করতেছেন, তার কাছে জিজ্ঞাসা করলেন, তিনি বলল যে আমার তো 1 বিঘা জমিতে 50 মণ হয়। তখন আপনার মনটা খুব খারাপ হয়ে গেল, আরে উনার জমিতে এত হয়, আমার জমিতে এত কম হয়, কারণ কি? তখন তিনি বলল যে আমি তো হাইব্রিড চাষ করি। তো তখন আপনি কি করবেন? আপনি তখন বাসায় এসে আপনার এই জমিতে হাইব্রিড চাষ শুরু করে দিবেন। হাইব্রিড চাষ শুরু করলে তখন দেখা যাইতেছে আপনার এই 1 বিঘা জমিতে অধিক পরিমাণ ফসল হবে। তো এটাকে বলা হচ্ছে কি? মান উন্নয়ন, ফসলের মান উন্নয়ন করা, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন, এই যে কাজগুলো বললাম এগুলো হচ্ছে আপনার কৃষি বিপণনের সাথে সম্পর্কিত।